আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। কেমন আছে বাংলাদেশ? আ আমরা জানতে চাইব আজকের আলোচনায় ক্ষমতা, প্রশাসন এবং রাজনীতি। এই ৩ টো বিষয়ই আজকাল বাংলাদেশের প্রতিটা মানুষ আলোচনা করছে। ক্ষমতা নিয়ে আলোচনা করছে, প্রশাসন, প্রশাসনিক ব্যবস্থা, চাকরি সেগুলো নিয়ে আলোচনা করছে এবং রাজনীতি নিয়ে তো প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। চায়ের টেবিল থেকে ধরে টি স্টল, খাওয়ার টেবিল থেকে সব জায়গায়। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন যিনি এগুলোর ভালো করে উত্তর দিতে পারবেন। আপনাদের সবার পরিচিত সাবেক আ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ক্যাবিনেট সচিব আম আ কবির বিন আনোয়ার। আ আনোয়ার ভাই আপনাকে দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীকেও জন্য স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কবির ভাই আমি আপনাকে আ যেটা বলছিলাম, বাংলাদেশের মানুষ আসলে আ একদম সবাই এখন যেন রাজনীতি নিয়ে আলোচনা করে, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে, সবাই সবকিছু জানতে চায়। এই অবস্থাতে আপনি যে একজন সরকারি একদম উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, আপনি বহু বছর আপনার কর্মময় জীবন। আপনার কর্মময় জীবনটাকে আপনি বাংলাদেশের যে প্রশাসনের এত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করেছেন। আপনি সেই জায়গাটাকে নিয়ে একটু আমাদেরকে দর্শকদের জন্য কিছু বলেন। আপনার কাজ। ধন্যবাদ আপনাকে। আসলে ১ম এ যে আপনার উপস্থাপনার শুরুতে যে কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন যে ক্ষমতা, প্রশাসন এবং রাজনীতি, এটা দিয়ে আমিও শুরু করতে চাই ক্ষমতা শব্দটি দিয়ে। আসলে ক্ষমতা শব্দটিই আমি মনে করি যে সবকিছু সমস্যার মূলে এসে দাঁড়িয়েছে। কারণ আমরা ধর্মীয়ভাবে চিন্তা করলে ক্ষমতা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে। আর যদি রাজনৈতিকভাবে চিন্তা করি তাহলে ক্ষমতা জনগণের কাছে। কিন্তু আমরা সকলেই সচেতনভাবে হই বা অসচেতনভাবে হই, আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় ছিলাম, আবার যখন ক্ষমতায় যাব, আ অমুকে ক্ষমতায় আছে, আবার ক্ষমতায় আসবে। এই শব্দগুলো আমরা একটা খুব স্বাভাবিক আ আ বিষয়ে পরিণত হইছে। কিন্তু আসলে এটা কিন্তু ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব। এটা হচ্ছে সরকার পরিচালনার দায়িত্ব এবং এই দায়িত্বটা জনগণ ভোটের মাধ্যমে অর্পণ করে থাকেন। এইখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে কিরূপ দায়িত্ব? দায়িত্বটা স্বরূপ কি? এটা কিন্তু একটা ছোটখাটো দায়িত্ব না, সাধারণ দায়িত্ব না। ১৭৫ মিলিয়ন মানুষকে তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, তার কর্মসংস্থান সবকিছু মিলিয়ে একটা বিশাল দায়িত্ব, সুবিশাল, সুকঠিন দায়িত্ব। কেননা আমরা জানি যে আমাদের ছোট একটা আয়তনের দেশ, এত জনসংখ্যা, তারপরে আছে নানান ধরনের আপনার বন্যা, ঘূর্ণিঝড়, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, ফসলহানি। এর মধ্যে আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হয়। কিন্তু আমরা তো আসলে সকলেই মনে করছি যে আমরা ক্ষমতায় আছি, আমরা দায়িত্বে নাই। বা আমরা আবার ক্ষমতায় যেতে চাই। তো এটা একটা মাইন্ডসেটের একটা বিষয় বলে আমি মনে করি এবং এই মাইন্ডসেট থেকে আমাদের যত দ্রুত আমরা বের হয়ে আসতে পারি ততই আমার মনে হয় এটা সকলের জন্য, এই সকল রাজনৈতিক দলের জন্য এটা প্রযোজ্য হবে। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, প্রশাসন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তৃতা এখন তো ইউটিউবে প্রচুর পাওয়া যায়, আপনারা দেখেছেন যে তিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে কিন্তু স্পষ্ট করে একেবারে বলেছেন যে আমাদের দায়িত্বটা কি। এবং এই যে ঔপনিবেশিক ব্রিটিশ আমলের যে আপনার প্রশাসনিক ব্যবস্থা, যেখানে প্রশাসকরা ছিল মূলত বলা যেতে পারে হুকুমদাতা বা তারাই সিদ্ধান্ত নেয়ার মালিক এবং তারাই সমস্ত কার্য পরিচালনা করবে, তাদের নির্দেশে সবকিছু হবে। এই যে মানে প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, রাজনৈতিক সহ, তারাই ছিল সর্বে সর্বা। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু স্পষ্ট করে বলেছেন যে তোমার কৃষক যে তোমাকে বেতন দেয় কে? এই কৃষক বেতন দেয়। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আমাদের আহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু, আমি আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি
এসেছেন, জনপ্রশাসন এই শব্দটাও কিন্তু উনার দেয়া। এর আগে আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টার নাম ছিল, প্রশাসনিক মন্ত্রণালয়টাকে বলা হতো যে আহ, সংস্থাপন মন্ত্রণালয়। সেটাকে তিনি নাম দিলেন জনপ্রশাসন। এই যে সংস্থাপন বা প্রশাসনিক শব্দটার মধ্যে একটা শাসনের ব্যাপার চলে আসে। তো সেই কারণে তিনি বললেন যে এটা আসলে জনপ্রশাসন হবে, জনগণের জন্য প্রশাসন। এবং আমাদের তিনি যে ডিজিটাল বাংলাদেশ যখন গড়ার ডাক দিলেন, তখন আমাদের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, আমি সৌভাগ্যক্রমে একটানা 8 বছর সেই প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। অ্যাক্সেস টু ইনফরমেশন ওটার নাম ছিল। এই AQI। অ্যাক্সেস কার অ্যাক্সেস? এই অ্যাক্সেসটা হচ্ছে জনগণের অ্যাক্সেস। আগে কিন্তু জনগণের ইনফরমেশন ওয়ার্ল্ডে, তথ্যের জগতে তাদের প্রবেশাধিকার ছিল না। কেননা আপনার পত্রিকা পাঠক ছিল সব মিলিয়ে হয়তো 2 মিলিয়ন, সব পত্রিকা মিলিয়ে। আর সরকারি টেলিভিশন রেডিওতে তো মোটামুটি সরকারি ভাষ্যই প্রচারিত হতো। সত্যিকারের যে তথ্যের জগতে যে মানুষের প্রবেশাধিকার, সেটি কিন্তু ছিল না। তো তিনি নামটিই দিলেন যে অ্যাক্সেস টু ইনফরমেশন, জনগণের অ্যাক্সেস ইনফরমেশনের জগতে। তো এইভাবে করে যে যে জনবান্ধব এবং গণমুখী প্রশাসন ব্যবস্থা, সেটার সূত্রপাত কিন্তু জাতির পিতার হাত ধরে হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দায়িত্ব পালন করেছেন, আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে কাজ করার। তো আমি দেখেছি তিনি কিন্তু সেইরূপ নির্দেশনাই সবসময় দিয়েছেন এবং সেভাবেই আহ, পরিচালনা করার প্রচেষ্টা নিয়েছেন। তো তার পরবর্তীকালে আমরা দেখেছি, আগেও ছিল, যেটা মূলত সামরিক শাসকদের হাত ধরে তার পরবর্তীকালে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন তারা, এবং এখনো দেখছি যে আসলে ঠিক জনবান্ধব এবং গণমুখী যে প্রশাসন ব্যবস্থা, যে চিন্তা ভাবনা, যে মোটিভেশন, সেটা কিন্তু অনুপস্থিত। এটা হচ্ছে বর্তমান অবস্থা, আমার কাছে যেটা মনে হয় আর কি। আচ্ছা, কবির ভাই, আপনি একটা আ আ আপনি আপনি যেরকম দেখেছেন প্রশাসনের অবস্থা সেটা বললেন যে, আম আমি যেটা বুঝলাম যে একটা জটিল অবস্থা। আপনি তো ক্যাবিনেট সচিব হিসেবেও কাজ করেছেন। তার মানে কি মন্ত্রিসভার সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। আপনি যখন কাজ করেছেন, মানে আপনি নিজেও জানেন, আমরা সবাই জানি যারা একটু এই বিষয়গুলো নিয়ে ইয়ে করি বাইরে থেকে, যে শেখ হাসিনার বিগত ১৬ বছরের যে শাসনকাল, সেই সময়টাতে বলা হয় যে প্রশাসনের একটা ভীষণভাবে প্রভাব ছিল। মানে অনেক কাজ, মানে আওয়ামী লীগের রাজনৈতিক দলটার যতটা না প্রভাব একটা মানে একটা কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকেও বেশি প্রভাব ছিল প্রশাসনের। আপনি ক্যাবিনেট সচিব হিসেবে এই জায়গাটাকে কিভাবে দেখেন? কিভাবে বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আগেই বললাম যে মোটিভেশনটা, বা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেটা, যেভাবে প্রশাসনকে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন বা চেয়েছেন, সেইখানে প্রতি বছরই বলা যায় যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসনের, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন নিয়োগ হয়েছে বিভিন্ন ব্যাচে। এবং তাদেরকে যে বিভিন্ন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে আইটি প্রশিক্ষণ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রশিক্ষণের মধ্যে যে মোটিভেশনাল যে পার্টটা, সেইখানে যে অংশটা, সেখানে কিন্তু আমরা গণমুখিতার একটা বিষয় রেখেছিলাম। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তার শাসন আমলের 15 বছর বিশেষ করে যে তরুণী ছেলে মেয়েদেরকে এই সমস্ত প্রশাসনিক উঁচু পদে, যেটা আসলে সিদ্ধান্ত গ্রহণকারী পদে যারা কাজ করবেন ভবিষ্যতে, যেভাবে রিক্রুট করা হয়েছে, একদম নিরপেক্ষতার সাথে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই লেখাপড়া জানা ছাড়া এবং যোগ্য লোক ছাড়া কিন্তু আমার প্রশাসন ভবিষ্যতের জন্য এটা অন্ধকার হয়ে পড়বে এবং অচল হয়ে পড়বে। অতএব যোগ্য লোকদেরকে এই পরীক্ষাগুলো অত্যন্ত, আমি বলবো যে স্বচ্ছতার সাথে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট করা হয়েছে।
তাদেরকে প্রশিক্ষণও সেভাবে দেওয়া হয়েছে। অতএব এই যে বর্তমানে প্রশাসনের যে ছেলেমেয়েরা যারা কাজ করেছে বা করছে, এরা কিন্তু সেই অতীতকালের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে নাই। হ্যাঁ, যেটা হয়, যেটা আপনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, যে সরকার পরিচালনার ক্ষেত্রে আমলাতন্ত্রের ভূমিকাটা বেশি ছিল দলীয় ভূমিকা থেকে। এটা অনেকটা সত্য। বিশেষ করে শেষের দিকে এসে আওয়ামী লীগ দল হিসেবে আমলাতন্ত্র নির্ভরশীল হয়ে পড়েছিল, এটা সত্য কথা। তবে এই আমলারা কিন্তু গণমুখী, এই আমলারা কিন্তু এই মাটি থেকে উঠে আসা সন্তান, এবং তাদেরকে প্রশিক্ষণে সব জায়গায় কিন্তু সেই রকম মোটিভেশন, সেই রকম প্রশিক্ষণই দেওয়া হয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণের কথা বলবো। আমরা যখন 2010 সালে সরকার 2009 সালে গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করলেন যে ডিজিটাল বাংলাদেশ তিনি করতে চান, তো আমরা কিন্তু নিজেরাও প্রথম দিকে বুঝে উঠতে পারছিলাম না যে এটা কেমন হবে, এটা কি হবে। তিনি আমাদেরকে নির্দেশনা দিলেন দুটা। একটা হচ্ছে যে যে সত্যিকারের যে সেবাগুলো দেওয়া হয় মানুষকে, যার জন্য মানুষকে অফিসে আসতে হয়, হয়রানি হইতে হয়, বারবার অনেক টাকা পয়সা খরচ করতে হয়, সেই জায়গাগুলোতে সেবাগুলোকে ডিজিটালাইজ করতে হবে, যেন অনলাইনে আমরা সেবাগুলো দিতে পারি। এটা একটা। আরেকটা তিনি বললেন যে যখনই তোমরা ডিজিটাল বাংলাদেশের জন্য কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে বা তৈরি করবে, তখন একটা পুরুষের পাশাপাশি একটা মেয়েকেও সমান সুযোগ দিবে। যেমন আমরা প্রথমে কি করলো, আমরা 5,500 ইউনিয়নে আমরা ডিজিটাল সার্ভিস, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরির জন্য দরখাস্ত করা, এই ধরনের সেবাগুলো নিয়ে আমরা প্রথম দিকে কাজ করেছিলাম। তো সেখানে ডিজিটাল সেন্টারে যখন আমরা উদ্যোক্তা তৈরি করি, সেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে, ওয়ান মেল ওয়ান ফিমেল, এই নীতিমালা অনুসরণ করা হয়েছিল এবং মেয়েরাও সমানভাবে এগিয়ে এসেছিল। তো এখানে কিন্তু যে কাজগুলো করা হয়েছে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আমরা প্রশাসনের, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এমনকি সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর যে আইটি ডিপার্টমেন্ট এবং শিক্ষকরা, ছাত্ররা, তাদেরকে ইনভলভ করা হয়েছে। তারপর যেমনটা ধরেন ইউনিয়ন পরিষদের সচিব, একটি স্কুলের শিক্ষক মন্ডলী যেন অনলাইন পাঠদান, প্রশিক্ষণ এগুলো তারা করতে পারে স্কুলগুলোতে। আপনার প্রত্যেকটা স্কুলে। কবির জি। ভাই, আমি জানি যে মানে সরকার অনেক মানে আওয়ামী লীগ সরকার অনেক কাজ করেছে অবভিয়াসলি, কিন্তু আমার যেটা আমার মানে জানার ইচ্ছে ছিল, আপনি যেটা নিজেও অ্যাডমিট করলেন যে হ্যাঁ, অনেকটা প্রশাসন নির্ভর হয়ে গেছিল, কিন্তু একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন কিন্তু পাবলিক ম্যান্ডেট নিয়ে যায়, কিন্তু আমলারা বা সচিবরা, ওনারা তো এটা তো ওনাদের জব, এটা তো আম, জবাবদিহিতাটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিদেরই তাদের জনপ্রতিনিধি হিসেবে জনগণকে করতে হয়। সো যখন নাকি একটা সরকার বেশি করে প্রশাসন নির্ভর হয়ে যায়, সেখানে তো একটা কোঅর্ডিনেশনের গ্যাপ তো হয়ই না? আপনার কি মনে হয় না যে সেটা হওয়াটা ঠিক হয়নি, যেটা সবাই বলে আর কি? আমার আমার যেটা ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আসলে সিভিল প্রশাসন কিন্তু এই এই ভারতবর্ষের বা বাংলাদেশের যদি আপনি উন্নয়নের, ডেভেলপমেন্টের হিস্ট্রি দেখেন, সিভিল প্রশাসনের ভূমিকাটা মূলত ইতিবাচক। সেখানে যতটুকু নেতিবাচক হয়েছে সেটা মূলত রাজনীতিবিদরা যারা দায়িত্বে ছিলেন, যারা মন্ত্রণালয় ছিলেন, যেমন আমি একটা নাম বলে উদাহরণ দেওয়া যায়, আমাদের মতিয়া চৌধুরী, আমাদের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা জানেন, উনি যখন দায়িত্বে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের, তখন কিন্তু এই আমলাদের এই প্রভাবটা কিন্তু সেখানে কাজ করে নাই। তো এটা একটা জিনিস। তবে বিপজ্জনক ছিল কোনটা, যেটা আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে আমার সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতায় মনে হয়েছে, যে সামরিক বাহিনী নির্ভর, অর্থাৎ আমরা কিন্তু আমলা বলতে শুধু সিভিল আমলাদেরকে বুঝি, কিন্তু আমি সামরিক ওটাও আমলাদের বলতাম কিন্তু, একটু, আসতাম সামরিক ওখানে। আমলা সামরিক আমলাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো, যেমন ধরেন ডিজিএফআই, ডিজিএফআই, ডিজিএফআই এর রাইট। কাজটা কি? ডিজিএফআই এর কাজ হলো, এটা হচ্ছে সামরিক বাহিনীর অভ্যন্তরে যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে তারা গোয়েন্দাগিরি করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা একেবারে বেসরকারি এবং সিভিল প্রশাসনের যে বিষয়গুলো, সেগুলো তারা হরহামেশাই ইন্টারফেয়ার করতো, ইন্টারভিন করতো, এবং বিভিন্ন রকম তথ্য, সত্য মিথ্যা নানান রকম তথ্য। কেননা
দেখা যায় কি যে ডিজিএফ এর যে একজন একজন খবর যে মাঠ পর্যায়ে যিনি খবরটা সংগ্রহ করেন, তিনি একজন সিপাহী পর্যায়ের লোক। তার কিন্তু আসলে ওই রকম জ্ঞান বা ওই রকম তার কিন্তু দক্ষতা এগুলো কিন্তু তার নাই। তো ফলে ওই সামরিক বাহিনীর যে মানে আমি বলবো যে প্রভাব, বিশেষ করে যেমন মিলিটারি সেক্রেটারি কিংবা ডিজিএফআই এনএসআই ডিজি, এইগুলো ছিল খুব মানে এই প্রভাবটাই আমি মনে করি যে আহ, ক্ষতিকারক। কেননা সিভিল প্রশাসনের, হ্যাঁ, আমলারা, যেটা আপনি বলেছেন সত্য, আমলাদের একটা চরিত্র আছে। তারা সবসময় মানে সুবিধাবাদী এবং তারা তাদের নিজেদের স্বার্থটাই সবার আগে দেখে। কিন্তু তারপরেও তারা যখন সিভিল রাজনীতিবিদদের সঙ্গে সিভিল প্রশাসনে কাজ করেন, তখন কিন্তু তারা অনেক কিছু বিবেচনায় তারা মাঠ পর্যায়ে তারা দেখতে পায়, বুঝতে পেরে সেইভাবে কিন্তু আচরণ করে থাকেন। কিন্তু আহ, সামরিক আমলারা যখন রাজনীতিতে অংশগ্রহণ করে বা তারা যখন প্রভাব বিস্তার করে, সেটা খুবই মারাত্মক হয়ে দেখা দেয়, যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের বিশেষ করে শাসন আমলের শেষ দিকে। হ্যাঁ, আমি সেটাও একটা জানতে চাইতাম, বিকজ আমরা শুনেছি যে ছোট থেকে কোনো পদবীর জন্যও নাকি ডিজিএফআই এর অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে, এবং আমরা দেখেছি যে এই যে ত্রাণগুলো দেয় বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন সময়ে যে সেনাবাহিনীর লোকেরা যে ত্রাণ দিচ্ছে, এই করছে ওই করছে, বাট এগুলো যদি সরকারি দলের যে বিভিন্ন সহযোগী সংগঠন আছে, লাইক ছাত্রলীগ বা অন্যান্য যারা, তারা যদি করতো, তারা লার্নও করতো, তো শিখতেও তো অনেক কিছু না, এবং তাদের কিন্তু পাবলিক ইমেজও বাড়তো। কিন্তু সমস্ত জায়গায় যে বিভিন্ন ক্যাটাগরি, নট অনলি যে আমি পাবলিক সার্ভিস সেক্টরকে বলছি, আমি সেনাবাহিনীর কথাও বলছি, এটা অনেক বেশি ইনফ্লুয়েন্স আমাদের মনে হয় বাংলাদেশের মানুষের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভালো কাজগুলো মানে সাপ্রেস হয়ে গেছে, চাপা পড়ে গেছে বিকজ অফ দিস। এগুলাতে না, মনে হয় সেনাবাহিনী ধরেন, হ্যাঁ, এটা আসলে ব্যাপারটা এরকম যে সেনাবাহিনী পৃথিবীর সব দেশেই দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ বলি বা হ্যাঁ, কোথাও করে। রেস্কিউ রেস্কিউ অপারেশন বলি, এগুলো সেনাবাহিনী করে থাকে এবং সিভিল প্রশাসনকে সহায়তা করে। সেটা ঠিক, সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু হচ্ছে কি, যখন নাকি ধরেন কোনো একটা উঁচু পদে নিয়োগের ব্যাপার আসছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, দেখা যাচ্ছে রিপোর্টটা ওই ওই ব্যক্তি সম্পর্কে বা ওই ঘটনা সম্পর্কে রিপোর্ট দিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের একেবারে নিচু পর্যায়ে এসবি বা এই ধরনের মানে কি বলবো ফিল্ড ওয়ার্কার তারা। তো ফলে হচ্ছে কি যে সব জায়গায় তাদের একটা ইনফ্লুয়েন্স কাজ, ওইটা হচ্ছে বিপজ্জনক। তখন রেস্কিউ অপারেশন বা ত্রাণ বিতরণ সেই রেস্কিউ কাজে কোনো অপারেশন সমস্যা আমি নাই আমি সেখানে। হয়তো রেস্কিউ অপারেশন হয়তো আমি ভেবে, ধরেন একটা খুব মানে দুর্যোগকালীন আপদকালীন ব্যাপার, সেটা ভিন্ন। বাট ছোট ছোট কাজ, ছোট ছোট কর্মকাণ্ড আমরা দেখেছি যে আর্মিরা যে যে করছে। এবং আপনি যেটা বলেন নিয়োগ, দেখেন আমরা 5ই অগাস্টে দেখলাম যে মানে বাংলাদেশ রাষ্ট্র চেতনা, এবং অনেক শোনা যেত যে মুক্তিযোদ্ধার সন্তানরা জব পাচ্ছে না যোগ্যতা থাকার ভিত্তিতেও, কিন্তু অনেক ভুলভাল লোক ধরেন রিপোর্ট করতে গেছে, গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে না, ও মানে ঠিক প্রপার চ্যানেলে হয়নি, কারণ ওই জায়গায় একটা কম্প্রোমাইজ হয়ে গেছে, গ্রাসরুট লেভেলে একদম ফিল্ড লেভেল থেকেই কম্প্রোমাইজড হয়ে হয়ে আসছে। তো এই ঘটনাগুলা অনেক লুপ হোলস ছিল আর কি। ভাই, অপু ভাই, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি কি এখানে বলতে চাইছি। দুর্নীতিটাও একটা খুব খুব একটা দুর্নীতি, টাকা গুরুত্বপূর্ণ পয়সার বিষয়। ব্যাপার, এগুলো তো দুর্নীতি হয়েছিল। যেভাবে বিস্তার লাভ করেছে, আমি তো মাঠ পর্যায় থেকে একেবারে উপজেলা পর্যায় থেকে 14-15 বছর ফিল্ড লেভেলে কাজ করে তারপরে মন্ত্রণালয়ে কাজ করেছি। আসলে এটা একটা আমাদের রাষ্ট্রীয় সমস্যা যে দুর্নীতি এমন ভাবে বিস্তার লাভ করেছে প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে যে এই যে বললাম রিপোর্ট টিপোর্ট প্রদানের ক্ষেত্রে। আবার সেনাবাহিনী, আপনারা দেখেছেন বিজিবি বিদ্রোহ হয়েছিল, বিজিবিতে বিদ্রোহ এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা প্রধান কারণ ছিল বিজেপির লোকদেরকে, আমার যেটা মনে হয়েছে যে তাদের চাল ডাল রেশন বিক্রির কাজে তাদেরকে লাগানো হয়েছে, এটা তাদের কাজ না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখা যায় যে ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা বলে ডিপিএম বা ডেলিগেটেড মেথড এগুলো বলে তারা রোডস অ্যান্ড হাইওয়েজ বলি, পানি সম্পদ মন্ত্রণালয় বলি, অনেক বড় বড় প্রজেক্টে তারা
ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মে যুক্ত হয়ে পড়ছে। এটা সেনাবাহিনী আমি মনে করি পেশাদারিত্ব মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে এবং এবং অর্থের দিক দিয়ে তারা বেশি ঝুঁকে পড়েছিল। সুযোগ সৃষ্টি হয়। আপনি হুম। যখনই এইসব কাজে সরাসরি জড়িয়ে পড়বেন তখন এগুলো কাজের জন্য হ্যাঁ দুর্যোগকালীন ঠিক আছে, কিন্তু যখন রুটিন ওয়ার্ক নর্মাল সাধারণ ডেভেলপমেন্ট ওয়ার্ক সেইখানে সেনাবাহিনী আমি নিজে এই ডিপিএম এবং ডেলিগেটেড মেথডে কাজ করার ব্যাপারে সবসময় আপত্তি করেছি এবং এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। যেমন ধরা যাক আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আমাদের 26টা উপজেলায় সবগুলোই সীমান্তবর্তী উপজেলা। এই সীমান্তবর্তী উপজেলায় ডিপিএম, এটা আমি যোগদান করার আগেই তারা কাজটা নিয়ে নিছিল। এই কাজটা দেওয়া হলো নৌবাহিনীকে। এখন নৌবাহিনী এমনিতে ছোট, তাদের কাজ হলো কোস্টে। তারা কি এখন যে সেই সিলেট সীমান্তে, কুড়িগ্রাম সীমান্তে, তাদের ওরকম লোকবলও নাই, তাদের কোনো ওরকম এক্সপার্টিসও নাই। তারা গিয়ে দেখা গেলো সেসব ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গেছে এবং কাজ আলটিমেটলি সাব কন্ট্রাক্ট দিয়ে দিছে এবং কাজ ঠিক মতো হচ্ছে না। তো এগুলো এইগুলো দিত অবশ্য কারা? আমরা পরের দিকে বন্ধ করেছিলাম। এগুলো এগুলো আমরা, দিত কারা? এই ডিস্ট্রিবিউশন গুলো এগুলো হবে, এগুলো হতো কিভাবে? প্রসেস এটা মূলত কি? মূলত রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমি বলবো যে বিভিন্ন স্বার্থ যারা কায়েম করে রাখছে বিভিন্ন জায়গায়। সেনাবাহিনীর যে রাজনীতিতে আহ, আমাদের জেনারেল জিয়া কিংবা জেনারেল এরশাদের মাধ্যমে সেনাবাহিনীতে যে রাজনীতির যে তাদের যে প্রভাব বিস্তার এবং সেটার যে ধারাবাহিকতা, আমার মনে হয় সেই ধারাবাহিকতাই এই ঘটনাগুলো ঘটেছে, এখনো আচ্ছা, ঘটছে। আমরা অবশ্য এখন অনেকটা কন্ট্রোল করেছিলাম, কিন্তু আমি জানি না এই মুহূর্তে আবার যতটুকু জানলাম শুনি আবার আগের মতো শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি তো জি সরকারের মানে সরকারের সচিব ছিলেন, কাজ করেছেন প্রধানমন্ত্রীর সাথে। এমনকি অবসরে যাবার পরে আওয়ামী লীগের রাজনৈতিক দিকটি দেখার মতো গুরুদায়িত্বও কিন্তু আপনি নিজেও বলেছেন যে পেয়েছিলেন। যেই দায়িত্ব একসময় এইচ.টি. ইমাম সাহেব পালন করেছেন। আমার যতটুকু মনে পড়ে তাদের সর্বশেষ নির্বাচন পরিচালনার দায়িত্বটাও বোধহয় আপনাদের ছিল। জি, আপনি 24 সালে নির্বাচনে আমি কাজ 24 করেছি। সালের, হ্যাঁ জি। ছিল। তো আপনি কি বুঝতে পারেননি যে আওয়ামী লীগের মতো একটি দল সাংগঠনিকভাবে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে, খারাপ অবস্থার দিকে যাচ্ছে? আসলে এরকম একটা ডে বাই ডে একটা কোনো কিছু রাইট অর্ডারে চলছে না। আপনার তো এটা বোঝার কথা। আপনি কি বোঝেননি, বা বুঝলে কোনো অ্যাকশন কি নিয়েছিলেন বা নেননি কেন? পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম এবং আমি এটা খুব সহজ একটা ইকুয়েশন বা ব্যাখ্যা আমি বলি যেটা সবসময়, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী এবং সাহসী এবং কি বলবো যে একটা একটা অসম্ভব একটা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার হিসেবে 95% সফল। এটা আমার অ্যাসেসমেন্ট। কিন্তু দল হিসেবে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একদম দেউলিয়া হয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল। কেননা এটা এখানে কবে মনে দলের হলো? কবে থেকে হলো? আওয়ামী লীগ তো এটা এখন আবার এটা দেখি অনেক সংগঠিত। এটা আসলে আমার মনে হয় শেষ 5-6 বছরে বেশি আকার ধারণ করেছে। আচ্ছা। আহ, এবং এটা দলের যে আভ্যন্তরীণ শৃঙ্খলা, দলের গঠনতন্ত্র অনুসরণ করা, দলের মধ্যে যে রাজনীতির চর্চা, আমরা বলি যে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে কর্মসূচি, তার যে চিন্তা ভাবনা, সেগুলোর চর্চা, এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, এগুলোর কোনো লেশমাত্র ছিল না সেইখানে। সিনিয়র নেতৃবৃন্দই বিভিন্ন দল উপদল সৃষ্টি করে জেলায় জেলায় আহ, মানে তারা দলের আওয়ামী লীগের দলের। দলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা ছিল। এবং দল হিসেবে যেটা আমি বলছিলাম যে দল হিসেবে আসলে অনেকটাই দেউলিয়া হয়ে পড়েছিল আওয়ামী লীগ। সরকার হিসেবে সাফল্য অসম্ভব সাফল্য, যেটা হয়তো একদিন বাংলাদেশের মানুষ রিয়েলাইজ করবে এবং এখনই করছে। বঙ্গবন্ধু কন্যার জন্য মানুষ একদিন কাঁদবে, এখনই কান্না শুরু হয়েছে যে তিনি যা যা করেছেন। কিন্তু সেটা উনার ব্যক্তিগত কারিশমা এবং উনার নেতৃত্বে সরকার পরিচালনার ক্ষেত্রে সেটা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সেইটা আমার মনে হয় না তারা সঠিকভাবে কোনো দায়িত্ব পালন করতে পেরেছে। বিশেষ করে শেষের কয়েক বছর তো খুবই বিশৃঙ্খলা দলের অভ্যন্তরে এবং পক্ষপাতিত্ব, নানান রকম প্রশ্ন, নানা রকম বলবো যে অ্যানামলি, এগুলো দেখা দিয়েছিল। আচ্ছা, আপনি তো অনেকই গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন।
এবং আপনি এটা আপনারা আমি আপনাদের মতো মানুষদেরকে আনি বোঝার জন্য, কারণ এবং যার সাথে আমি কথা বলি আপনাদের মতো, যারা এরকম হায়ারার্কি র্যাঙ্কে ছিলেন, ইভেন তো আওয়ামী লীগের বড় বড় রাজনৈতিক নেতারা এবং আপনারা সবাই বলেন যে দলের মধ্যে এটা হয়েছিল, আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে পেরেও কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া বা দলের সভাপতিকে বলা, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, ওনাকে বলা বা ওনাকে অ্যাড্রেস করা, কারণ উনি তো অনেক বিজি ছিলেন, বা কোনো ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় না, এটাকে ঠিক করতে হবে। কারণ দেখেন, একটা ছোট ধাক্কাতেই তো মনে হয় পচাশা মুখে পাটা কাটলো, এরকম একটা ব্যাপার হয়ে গেল। দেখেন, এইটা আমি যেভাবে দেখেছি জিনিসটাকে, আমি একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, ফলে আমি নিজেও দেখেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন 81 সালে এই দেশে আসেন এবং যাদেরকে নিয়ে তিনি রাজনীতি শুরু করেন, আমি যদি নাম কয়েকটা নাম না বলি তাহলে ভুল হবে, সর্বজন শ্রদ্ধেয় আমাদের সেই সময় আমরা দেখেছি জোড়া তাজউদ্দিন, আব্দুল সামাদ আজাদ সাহেব, কিংবা জিল্লুর রহমান সাহেব, সাজেদা চৌধুরী, সারা খাতুন, আইভি রহমান, এই ধরনের যে নেতৃত্ব তিনি যে পেয়েছিলেন, যাদেরকে নিয়ে তিনি রাজনীতি, রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, এরকম আরো অসংখ্য, পরবর্তী জেনারেশনে এসে এদের যখন তারা অধিকাংশই তো মারা গেছেন, অসুস্থ, বয়স হয়ে গেছিল অনেকেরই, মতিয়া চৌধুরী, তো এইগুলো ওনাদের পরের যে জেনারেশন রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে, তাদের যে যোগ্যতা, তাদের যে আত্মত্যাগ বা তাদের যে অবস্থান, সেইটা কিন্তু ওই নট আপ টু দি মার্ক। উনি দায়িত্ব দিয়েছিলেন, আমার যতটুকু মনে আছে, সাধারণ সম্পাদক আশরাফ সাহেব কিংবা আমাদের ওবায়দুল কাদের সাহেব বা আরো যারা ছিলেন, উনি দায়িত্ব দিয়ে দেন। ওনার পক্ষে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশীয় আন্তর্জাতিক রাজনীতি, দেশের ডেভেলপমেন্ট, এর মধ্যে করোনা ভাইরাসের মতো ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে সমস্ত বিশ্বে সে সময় নেগেটিভ গ্রোথে চলে গেছিল, কিন্তু ওনার যে দূরদর্শী সিদ্ধান্ত যে না, সচল রাখো, পাবলিক প্রোগ্রাম বন্ধ রাখো, পাবলিক প্লেস বন্ধ রাখো, কিন্তু ট্রান্সপোর্ট চালু থাকুক, বাজারঘাট চালু থাকুক, গার্মেন্টসকে প্রণোদনা দিলেন, 50 লাখ দরিদ্র পরিবারকে ক্যাশ অর্থ সাহায্য করলেন, এই সমস্ত পদক্ষেপের ফলে 16 কোটি মানুষকে বিনা পয়সায় টিকা দিলেন। এইগুলো কিন্তু সাফল্যের সঙ্গেই করা সম্ভব হইল, কিন্তু উনার পক্ষে তো এই যে জেলায় উপজেলায় আওয়ামী লীগ, আপনারা জানেন যে তৃণমূল পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত সংগঠন, ওয়ার্ড পর্যন্ত সংগঠন আছে, এটা দেখা তো সম্ভব না। উনি দায়িত্ব দিয়েছেন, উনি বলেছেন, আমরাও বলেছি। যেমন আমি যখন 23 সালে আমাদের নেত্রী নির্দেশে যে কাজ শুরু করলাম, তখন প্রথম লক্ষ্য করলাম যে আমাদের দেশ ডিজিটাল হলেও দল অ্যানালগ রয়ে গেছে। তো আমরা কি করলাম যে আমরা প্রত্যেকটা অফিসে, আমি নিজে 56টা জেলা ভিজিট করলাম এবং সেইখানে আগে থেকে প্রস্তুতি নিয়ে, আগে থেকে কাজ করে, আমরা দলের অফিসগুলোতে একটা করে আইটি কর্নার, আমরা নাম দিয়েছিলাম স্মার্ট কর্নার, সেখানে আমরা কম্পিউটার ইত্যাদি বসিয়ে আমরা যে দলের যারা তরুণ সদস্য, বিশেষ করে প্রচার সম্পাদক, তারপরে দপ্তর সম্পাদক, শিক্ষা বিজ্ঞান বিষয়ক সম্পাদক, এইরকম যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ কার্যক্রমও শুরু করেছিলাম, যেটাকে আধুনিকায়ন করা, নতুন করে চিন্তা ভাবনা করার জন্য। তাদের প্রত্যেক জেলায় ইমেইল খোলা, প্রত্যেক জেলায় অনলাইনে তাদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসা, অনলাইনে করসপন্ডেন্স যোগাযোগগুলি করা, এই কাজগুলো আমরা শুরু করেছিলাম 23 সালে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 24-এ তো আহ, একটা দেশি বিদেশি চক্রান্তে আমরা জানি, আসলে কিন্তু পুরোপুরি যে দলের ব্যর্থতার কারণে এটা হচ্ছে তা না, এটা তো আপনি জানেন যে কিভাবে আন্তর্জাতিক চক্রান্ত করে, এখন তো পুরো পরিষ্কার। এখন তো সবাই বলছে, বিশেষ করে ইউনুস সাহেব তো বলছেনই যে মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে, এবং তারপরে সেই ডিজাইনের ফলাফল আমরা দেখেছি। তো রীতিমতো একেবারে জেলখানা থেকে জঙ্গিদের বের করে নেওয়া, 506টা থানা লুট করা, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চাওয়া, জাতির পিতাকে অপমান হেয় করা, 32 নম্বর গুড়িয়ে দেওয়া, অর্থাৎ এই স্বাধীনতা বিরোধী এবং এই চক্র, যারা গণবিরোধী, তারাই কিন্তু এইগুলো পরিকল্পিতভাবে করেছে এবং বিদেশি চক্রান্ত, বিদেশি সহায়তা তারা পেয়েছিল। কিন্তু এর বিপক্ষে যে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য দলের যে সাংগঠনিক আহ, ভিত্তি যেহেতু দুর্বল হয়ে পড়েছিল, সেহেতু আমরা সেই সময়টায় আসলে দাঁড়াতে পারিনি, সত্য হচ্ছে এটাই। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে
শেখ হাসিনা বলেছেন উনি বাংলাদেশে যাবেন, এবং ওনার যে শেষ যে সংবাদ সম্মেলনটা হলো, উনি রিকনসিলিয়েশনের কথাও বলেছেন। এবং ওনাদের সজীব অজের জয়, তারপরে যারা যারাই ছিলেন সবাই কিন্তু একদমই খুব সুন্দর করে তারা বলেছেন তারা জনগণের জন্য কি কি করেন বা কি কি হয়েছে। কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষ করতে চায়, করে, যে, এবং এটা প্রোপাগান্ডা হিসেবেও করা হয়, যে যা হয়েছে, যতগুলো প্রাণ গেছে, এবং যেহেতু আপনারা সরকারে ছিলেন, তো সেই জন্য আপনারা দুঃখিত না, সেটা নিয়ে আপনাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, এরকম কিছু বলতে চায় সমালোচকরা, তো বলেই। তো জনগণও জানতে চায় এই ব্যাপারটা, আপনারা কি আসলে দুঃখিত, নাকি ওই সময়টাকে আপনারা কেমন করে বলবেন সব মানুষের কাছে? দেখেন, দুঃখিত তো অবশ্যই, দুঃখিত তো অবশ্যই দুঃখিত। এটা খুবই বেদনার একটা বিষয়। সেই সময়টা যা ঘটেছে, এতগুলো প্রাণ গেছে, এতগুলো বাচ্চা মারা গেছে, এতগুলো পুলিশকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, প্রেগনেন্ট পুলিশকেও হত্যা করা হয়েছে, এতগুলো থানা লুট করা হয়েছে, টেলিভিশন স্টেশন, মেট্রো রেলের মতো সরকারি সম্পত্তি বিনষ্ট করা হয়েছে। সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে বা যা ঘটেছে, তার জন্য তো অবশ্যই আমরা দুঃখিত, কেননা আমরা তো দায়িত্বে ছিলাম। সেই দুঃখবোধ তো আমাদের আসে। তবে সেই সঙ্গে আমি বিনীতভাবে একটা কথা বলবো, যে এর জন্য কি শুধুই আমরা দায়ী? শুধুই কি পুলিশ বা সরকারি প্রশাসন, বা যেভাবে নেত্রীকে সহ দায়ী করা হচ্ছে, তাকে যেভাবে ক্যাঙ্গারু কোর্ট করে মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা সমস্ত বানোয়াট এআই দিয়ে বানানো ভিডিও ইত্যাদি দিয়ে যেভাবে তাকে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, এটা কি আসলে সেরকম ব্যাপার? মোটেও না। কেননা একটা দেশের বৈধ সরকার যদি থাকে, সরকার কি করতে পারে? ধরা যাক, যদি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমে আসতো, তাদের সাথে কনফ্রন্টেশন হতো, তখন কি বলতো? তখন বলতো যে আওয়ামী গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা ছাড়া, এই যে অ্যানার্কি, এই যে নৈরাজ্য, এই যে ট্রেন লাইন উপড়ে ফেলা, বাসে আগুন দেওয়া, ট্রেনে আগুন দেওয়া, মেট্রো রেল স্টেশন উড়িয়ে দেওয়া, গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া, তারপরে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, সরকারের অপশনটা কি? সরকার তো অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োগ করবে। আর এইসব ক্ষেত্রে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি করা হয় আপনি তো জানেন, আপনি কানাডাতে আছেন, যে ওইখানে যদি পুলিশের দিকে কেউ গুলি ছোড়ে, তার কি অবস্থা হবে? আর এখানে কি হয়েছে? পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি আপনি দেখেন, যাত্রাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, সেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে কেন ঘটেছে? সেখানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং সেই মৃতদেহ যখন উদ্ধার করতে যায় পুলিশরা, তখন এই গোলাগুলির ঘটনাগুলো ঘটে, এবং অনেক বলা যেতে পারে যে আহ, নাগরিক সহ, পুলিশ সহ অনেকেই সেখানে হতাহত হয়েছে, এবং বড় একটা হতাহতের ঘটনা সেখানে ঘটেছে। যাত্রাবাড়িতে তো আপনি জানেন যে পুলিশের ব্যারাকে পর্যন্ত সিরাজগঞ্জের এনায়তপুরে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। অতএব এটা যে আহ, একচ্ছত্রভাবে আমরা দায়ী এই ঘটনার জন্য, তা কিন্তু নয়। এই কথাটা আমি সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে এটা উপলব্ধি করতে। তবে অবশ্যই আমরা দুঃখিত, এতগুলো প্রাণহানি এবং এইরকম বিশৃঙ্খলা, এই এবং তারপরের পরিস্থিতিটার যে জন্য ঘটনা, আপনারা দুঃখিত যে অবশ্যই এতগুলো দুঃখিত। প্রাণহানি আপনি দেখেন, হয়েছে? এই যে তারপরে পরে যে আজকে দেশের যে পরিস্থিতি, কোথা থেকে আমরা কোথায় নেমে গেছি, এই দেশটা কোথায় যাচ্ছিল। আমাদের সাতের কাছাকাছি জিডিপি এখন টু 2.2-এ নেমে আসছে। আপনি দ্রব্যমূল্য দেখেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন। অতএব সমস্ত বিষয়টার জন্য আমরা দুঃখিত, অবশ্যই দুঃখিত। আচ্ছা, ভাই, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে উম, মানে 19শে জুলাই মধ্যরাত থেকে কিন্তু দেশব্যাপী কারফিউ, সেনা মোতায়েন করা হয়। এরপরে ডে বাই ডে ডিটোরেট করে। আপনার কি মনে হয় সেনাবাহিনী, এবং শেষ দিকে তো সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে একদম অকার্যকর ভূমিকায় পালন করে? এই যে আপনি একজন তো প্রশাসনিক কর্মকর্তা, এবং সেনাবাহিনীর দায়িত্বটা তো ছিল সরকারকে, দেশকে, সবকিছুকে ব্যালেন্স করা এবং রক্ষা করা। এই যে সেনাবাহিনীর এতগুলো দিন তারা কি আসলে কাজ করেনি? এই না, জায়গাটাও কিন্তু ক্লিয়ার না। আপনার কি মত? আমি আমি অবশ্য 1.5 বছর আগেই অবসরে গিয়েছিলাম, এবং
দলের অফিসে বসে দলের নির্বাচন এবং অন্যান্য কাজের আহ, সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করছিলাম, ফলে আমি স্পষ্ট রূপে বলতে পারবো না। তবে এটা আমার বলতেই হবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে একটা পেশাদার আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা নিয়েছিলেন। এই প্রসঙ্গে একটু বলা দরকার, জাতিরও জানা দরকার, যে 2010 সালে ফোর্সেস গোল, এটা ফোর্সেস গোল বলে তিনি 2030 পর্যন্ত একটি 20 বছরের পরিকল্পনা গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীকে একটা আধুনিক ত্রিমাত্রিক, অর্থাৎ জল, স্থল এবং অন্তরিক্ষ, এই ত্রিমাত্রিক বাহিনী হিসেবে, আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য তিনি 20 বছরের একটা পরিকল্পনা নেন। এবং আমি বিস্তারিত বলবো না, সেটা উচিত হবে না। আমি সেটার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, গঠন প্রক্রিয়ার সঙ্গে এবং পরবর্তীকালে কাজগুলির সঙ্গে। কিন্তু যেটুকু প্রকাশিত সেটুকু বলা যায়, যেমন সাবমেরিন ক্রয় বা যুদ্ধ বিমান ক্রয়, এই বিষয়গুলো তিনি ওই ফোর্সেস গোলের আওতায় করা হয়েছে। এবং আরো আরো অনেক আধুনিক যুদ্ধাস্ত্র কেনা হয়েছে, সারফেস টু এয়ার মিসাইল ইত্যাদি, এগুলো আমাদের সংগ্রহ করা হয়েছে এবং সেনাবাহিনীকে অনেকটা আধুনিক করা হয়েছে। সেনাবাহিনী আগে 2 বেলা রুটি খেত। একবার তিনি দরবারে গেলে তাদের অনুরোধের প্রেক্ষিতে উনি ভাত খাওয়ার ব্যবস্থা করলেন। তাদের পোশাক আশাক, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের যে পাবলিক স্কুলগুলো, ক্যান্টনমেন্ট স্কুলগুলো, সেগুলোকে ডেভেলপ করা, তাদের সিএমএইচ হসপিটালগুলোকে ডেভেলপ করা, এবং আহ, সেনাবাহিনীর যে ব্যাপ্তি সেটার প্রসারতাও তিনি করেছিলেন। তিনি বললেন যে এক সময় এসে বললেন যে মায়ানমারের ওদিক থেকে ওইখানে কক্সবাজার, ওই যেখানে মায়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, ওই জায়গাটা অনেকটা অরক্ষিত। এটা কিন্তু ওনার ফাইন্ডিংস এবং ওনার নির্দেশনায় কিন্তু পরবর্তীকালে আমরা ওখানে একটা রামুতে একটা ক্যান্টনমেন্ট করা হলো স্থল বাহিনীর জন্য। তারপরে কক্সবাজার এয়ারপোর্টকে এয়ার বেইজে উন্নীত করা হয় এবং সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। এবং আপনারা জানেন যে সাবমেরিন বেস পেকুয়াতে, মহেশখালীর পেকুয়াতে সাবমেরিন বেস করা হয়েছে। অর্থাৎ ওই অঞ্চলটা কিন্তু আমাদের অরক্ষিত ছিল, উনি ওইটাকে সুরক্ষিত করলেন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, তার বিমান মানে বাহিনী উনি তো সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন। অনেক কিছু করেছে। হ্যাঁ, কিন্তু সেনাবাহিনী, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি খুবই দুঃখিত, দুঃখের সঙ্গে বলছি যে এইটা সেনাবাহিনী, আমি একেবারে বলবো যে তারা বেইমানি করেছে। তারা দেশের সঙ্গে শুধু দলে, কোনো দল বলে কথা না বা নেত্রীর সঙ্গে বলে কথা না, তারা দেশের সঙ্গে বেইমানি করেছে। দেখেন, আমি একবার একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাকে বলেছিলাম কথা প্রসঙ্গে যে ভাই, বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতিকে আপনারা খুন করেছেন, পাবলিক খুন করে নাই, সেনাবাহিনী থেকে করা হয়েছে। আমরাও চাই যে একটা পেশাদার সেনাবাহিনী, অবশ্যই ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশের সেনাবাহিনী অপরিহার্য, প্রয়োজন, সেনাবাহিনীকে আরো উন্নত করা দরকার, আরো আধুনিক করা দরকার। কিন্তু সেটা তিনি করেছেন, করার পরেও কিন্তু তাদের মনে হয় রক্ষা করা গেল না। তারা কিন্তু কাঙ্ক্ষিত ভূমিকা তারা পালন করে নাই। হ্যাঁ, মানে এবং চব্বিশের রাত, জুলাইয়ের 24-এর মানে 2024-এর জুলাইয়ের 19-এর রাত থেকে কিন্তু সেনাবাহিনী ছিল রাস্তায়, কিন্তু তারপরেও সেনাবাহিনীর তো সেরকম ভূমিকা দেখা যায়। তারা, তাদের মধ্যে দেখেন, এখানে একটা কথা বলা প্রয়োজন, তাদের মধ্যে কিন্তু জঙ্গিদেরকে জামায়াতে ইসলামী বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা বাহিনী, বিজিবি, প্রত্যেক জায়গায় কিন্তু তারা যখনই সুযোগ পেয়েছে, বিশেষ করে 2001 থেকে যে 6 পর্যন্ত তাদের যে শাসন আমল, সেই শাসন আমল এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে পরিকল্পিতভাবে। আপনি দেখেন, রিক্রুটমেন্টও তো এই হয়েছে প্রচুর। গত কয়েক মাসে যখন ইউনুসের সেই, আরেকদিন সুযোগ পেলে বলবো যে কিভাবে তারা এই যে পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দারা, তুরস্কের গোয়েন্দারা বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছিল এই ইউনুস আমলে। এবং সেই সময়গুলোতে প্রত্যেকটা সময় তারা কিন্তু এই কাজগুলো সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী ঘটিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন
সেটা জাতির পিতা হত্যাকাণ্ড, সপরিবারে কিংবা জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, পরবর্তীকালে মঞ্জুর সাহেবের হত্যাকাণ্ড, এটা কিন্তু সাধারণ সৈনিক সিপাহীরা কিন্তু যে তিমিরে যে অবস্থায় ছিল তারা সেই অবস্থায়। এটা কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা এবং ষড়যন্ত্রকারী তাদের মাধ্যমে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হয়েছে। কিন্তু নেত্রী কিন্তু সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন এবং তিনি আন্তরিকভাবেই চেয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনী, এবং যে জন্য তিনি 20 বছরের ফোর্সেস গোলও তিনি নিয়েছেন এবং তাদের ওয়েলবিং, তাদের যে সমস্ত ওয়েলফেয়ার, সেক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এবং দেখেন, আমি আরেকটা উদাহরণ দিব। যখন তিনি 2009 সালে পুনরায় সরকার পরিচালনার দায়িত্ব পেলেন, তখন সেনাবাহিনী প্রধান ছিলেন কিন্তু বিএনপির নিয়োগ করা মাহবুবুর রহমান সাহেব। তিনি কিন্তু তাকে কিন্তু বরখাস্ত করেন নাই, তার পূর্ণ মেয়াদ শেষ করে তিনি গেছেন। যে ইকবাল করিম ভুইয়া পরবর্তীকালে আপনারা দেখেছেন 24-এ সরাসরি ওই প্রোফাইল লাল করে সরাসরি ষড়যন্ত্রকারীদের সঙ্গে মাঠে নেমেছিলেন, তাকেও কিন্তু তিনি সেনাবাহিনী প্রদান করেছিলেন এবং তিনি তার পূর্ণ টেনিউর পুরোটাই পার করে তিনি গেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেনাবাহিনীর এই সমস্ত উচ্চপদস্থ বিশেষ করে কর্মকর্তারা, তারা কিন্তু তার সেই ভালোবাসা এবং তার সেই শ্রদ্ধা সম্মানের মর্যাদা কিন্তু রাখে নাই। এটা বলতেই হচ্ছে আমাকে, তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে নাই। সেটাই কারণ সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছিল যে চক্রান্তটা যেমন বিদেশি হয়েছে, বাংলাদেশের ভিতরেও যে বিভিন্ন বাহিনীগুলো ছিল, বিশেষ করে সেনাবাহিনী, যেমন পুলিশের কথা বলা হয়, পুলিশ আসলে ভিকটিম, পুলিশকে তো সবচেয়ে বেশি ইয়ার মধ্যে দিয়ে গেছে, কিন্তু সেনাবাহিনী আসলে তাদের ভূমিকা একদমই পালন করে নাই। এবং প্রশাসনকে মানুষ বলে, যেটা আমি বলছি আপনাকে, বুঝতে পারে না যে আসলে প্রশাসনের তো সেভাবে কিছু করারও ছিল না ওই সময়টাতে। তো নিশ্চয়ই আমরা, আপনি যেটা বললেন যে আমরা এই যে দেশি বিদেশি শক্তিগুলো বাংলাদেশে এসে আমাদের কিভাবে, বিশেষ করে ইউনূসের সময় থেকে এখনো পর্যন্ত আমরা যারা শুনি যেগুলো, কিভাবে চলছে বাংলাদেশটা, এবং বাংলাদেশটা আসলে কোন পথে এখানে যাচ্ছে। এখানে আমি একটু অ্যাড করি কিভাবে চলছে। দেখেন, সিভিল সার্ভিসে, পুলিশ সার্ভিস থেকে যারা পিএসসির মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পেয়েছে, যোগ্যতার সাথে কাজ করছে, সেই সমস্ত ব্যাচের পর ব্যাচ 25 জন, 30 জন, 50 জন করে করে অবসরে দিয়ে দেওয়া হচ্ছে যোগ্য এবং মেধাবী লোকদেরকে। আমি আমার জানা মতে অন্তত পক্ষে 35টা উপজেলা ইউনোরা এই সমস্ত মবের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন এবং পুলিশ প্রশাসন তো আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে ভেঙে পড়ছে। একদম। এইটা কিন্তু দেশের জন্য মারাত্মক একটা অশনি সংকেত। জনপ্রশাসনকে যে একেবারে ভেঙে ফেলা হচ্ছে এবং সেটা কিন্তু জঙ্গিদের জন্যই করা হচ্ছে এবং জঙ্গিদের অর্থায়নে এবং তাদের ষড়যন্ত্রের মাধ্যমে এখনো এটা চলমান আছে। আপনি দেখেন, এই যে অস্ত্রগুলো 506টা জেলখানা, থানা লুট করে নিয়ে গেল, 506টা থানা লুট করে অস্ত্র নিয়ে গেল, সেই অস্ত্র উদ্ধার হয়নি, এ নিয়ে কিন্তু কোনো কথা নাই। আপনার জেলখানার থেকে সাজাপ্রাপ্ত 56 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি, তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া কয়েকশো জঙ্গি যাদের বিচার চলছিল, তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে জেলখানা ভেঙে। আপনি কি পরিকল্পনা দেখেন, এদিকে যখন সরকার পরিবর্তন হচ্ছে, নতুন সরকার দায়িত্ব ইচ্ছা করে 3 দিন 4 দিন ডিলে করে, কেননা এখন তো স্পষ্ট এসে গেছে যে ইউনূস সাহেবের সঙ্গে তাদের আগেই যোগাযোগ হয়েছিল, তারা আগে থেকেই পরিকল্পিত। তাহলে 3 দিন দেরি করার অর্থ কি? 3 দিন হচ্ছে দেরি করার অর্থ হচ্ছে এই অ্যানার্কি, এই নৈরাজ্য এবং এই যে সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ, যে এদেরকে জঙ্গিদেরকে জেল থেকে বের করে নেওয়া হবে, কারাগার লুট, অস্ত্র লুট করা হবে। এবং এটা আগেও হয়েছে, কিন্তু এটা ম্যাসিভ আকারে। যেমন আপনার 73-74 সালেও থানা লুটটুটের ঘটনা ঘটাইছে, সর্বহারা নাম দিয়ে, তখন নকশালিস নাম দিয়ে ইত্যাদি। কিন্তু সেটা হয়তো সারা দেশে কয়েকটা জায়গায় ঘটছে, কিন্তু এইভাবে 506টা জায়গায় একেবারে পরিকল্পনা করে একই সময়ে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সামনে আমাদের জন্য বিরাট অশনি সংকেত। আমরা যেটা 5ই আগস্টের পরে দেখলাম ওনাকে, উনি যখনই সুযোগ পেলেন, উনি ওনার দলের জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেলে পর্যন্ত ওনার কর্মীদের সাথে কথা বলে বলে কিন্তু এখন বিদেশে থেকেও, বাইরে থেকে উনি কিন্তু ওনার দলটাকে, অ্যাটলিস্ট গ্রাসরুট লেভেলটাকে মনে হয় একদম একটু প্রতিনিয়ত সংগঠিত 15-16 করে ঘন্টা করে ফেলতে তিনি কাজ পেরেছেন। করছেন। সো জি। তার মানে এটা একদম স্পষ্টতই যে আসলে উনি
ওই দিকে ব্যস্ত ছিলেন দেশ পরিচালনার কাজে, কিন্তু উনার অর্পণ করেছিলেন যাদের কাছে, তাদের হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানে উনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ডিসেম্বর আসতে কিন্তু আর বেশি দিন নেই, চলে এসছে। এদিকে আবার তাকে মানে ফাঁসির রায় কে দিয়ে দিছে। আহ, এখন যারা ক্ষমতায় আছে তারা তো কোনো কিছু নিয়ম কানুনের ধার ধারে না, এবং আপনি জানেন তাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং বলে অনেকে যে এই যে 5ই অগস্টে শেখ রেহানা দেশের বাইরে ছিলেন, উনাকেও দেশে নিয়ে যাওয়া হয়েছে যেন দুই বোনকে একসাথে মেরে ফেলা যায়, যে একটা আনফিনিশড যে এজেন্ডা পাকিস্তানিদের আইএসআই এর, সেটাকে কমপ্লিট করতে চায় জামাত এবং যারা আছে। এইরকম একটা, এবং প্রকাশ্যে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে। এইরকম অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরাটাকে আপনি কেমন করে দেখছেন? উনি যে বলছেন উনি যাবেন, উনি অ্যাডামেন্ট উনি যাবেনই, আপনি কেমন ভাবে এই জায়গাটাকে বিশ্লেষণ করবেন? দেখেন, এইখানে আসলে বলা খুব মুশকিল এই কারণে যে আমি দীর্ঘদিন 96, 2001 এবং 2009 থেকে 23 পর্যন্ত এবং তারপরেও আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য যে ওনার সঙ্গে কাজ করার। ওনাকে আমি যতটুকু জানি বা দেখেছি, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন উনি ফিরবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন আশঙ্কা বা বিপদ তো অবশ্যই আছে, এবং সেটা যে কোনোভাবেই ঘটতে পারে। সেটা এমনকি সামরিক বাহিনীর একটা অংশকে দিয়ে, কিংবা যেভাবে 21শে আগস্টে হরকতুল জিহাদ এবং অন্যান্য জঙ্গিদেরকে দিয়ে করা হয়েছিল, সেই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই বলা যায় যে অনেক বেশি, এবং ঘটতে পারে। তবে আওয়ামী লীগ ধরেন 77 বছরের পুরনো একটা দল, তাকে নিশ্চিহ্ন করার জন্য আপনি দেখেছেন যে কিভাবে মব করে, কিভাবে বাড়িঘর লুট করে, হত্যা করে, কত কর্মী আমাদের এখন জেলে আছে এই মুহূর্তে। কিন্তু তাকে তো দমন করা যায় নাই। এবং এখন যেমনটা আপনি বললেন যে আমাদের মাননীয় নেত্রী কিন্তু, উনি কিন্তু নিয়মিত 15, 16 ঘন্টা, 17 ঘন্টা করে কথা বলছেন, কাজ করছেন, এবং ফলে তৃণমূল কিন্তু আবার জেগে উঠেছে। তো ফলে তৃণমূলের যে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে কাজ হচ্ছে বা যেভাবে আমরা রেসপন্স দেখছি, তাতে আমাদের আশা করি যে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো পরিস্থিতি আওয়ামী লীগের আছে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে জনগণের সমর্থন। আপনি দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু মানুষ কিন্তু বলতে শুরু করেছে প্রত্যেকটা কর্নার থেকে, একেবারে কৃষক শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাটা কিন্তু প্রত্যেকের মুখে চলে আসছে। এবং অনেকেই, আমি সেদিনও দেখছিলাম কয়েকজন কৃষক, তারা ঢেঁড়স বিক্রি করতে আসছে মাত্র মানে 120 টাকা মন, মানে 3 টাকা 4 টাকা কেজি। করল্লা বিক্রি করছে গ্রামের হাটে। এটা অনলাইনে একজন লাইভ করছিল, কথা বলছিল কৃষকদের সঙ্গে। করলা বিক্রি করছে 180 টাকা মন, মানে 4 টাকা 5 টাকা কেজি। আলু বিক্রি করছিল 220 টাকা। এই কৃষকদের কথা বলার তো কেউ নাই। কৃষকরা কিন্তু বলছেন যে শেখ হাসিনার সময় তো এরকম ছিল না, আমরা তো ন্যায্য দাম পাইছি। তারপরে আপনার ধরেন নিম্ন আয়ের যারা মানুষ, দৈনিক কামলা, একজন কামলা দৈনিক ডে লেবারের মানে মজুরি ছিল ঢাকা বা উন্নত জায়গায়, তো বড় শহরে তো 1000 টাকার মতো, গ্রামেও 600-700 টাকা ছিল। এখন সেটা আবার 200 টাকায় নেমে আসছে। একটা সিএনজি চালক বা একটা রিক্সা চালক 1 থেকে 1,500 টাকা রোজগার, এটা তারাই বলছে, এটা আমি আমার কথা বলছি না, তাদের মুখের ভাষ্যটা আমি বলছি। তো ফলে জনগণের মধ্যে যে, আমি বিশ্বাস করি যে আগামী 2-3 মাসের মধ্যে, এবং এখন দেখেন আপনি যে গ্যাস, বিদ্যুৎ, এইসবের যে সংকট, সেই সঙ্গে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সামাজিক জিনিসপত্রের দাম, নিরাপত্তাহীনতা, এটা তো খুবই মানুষের বড় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, আবার চরম। মব শুরু হয়েছে। একটা আশা করা গিয়েছিল যে একটা নির্বাচিত সরকার আসলে হয়তোবা সেটা কিছুটা নিয়ন্ত্রণ হবে, কিন্তু আবার সেটা শুরু হয়ে গেছে। তো ফলে এই যে একটা অসহনীয় অবস্থা, মানুষ তো মুক্তির পথ খুঁজছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণই তাকে নিয়ে আসবে এবং নিরাপত্তা দিবে। এবং যেটা তিনি বলেছেন সেটাই আমি আবার পুনর্ব্যক্ত করব, যে মৃত্যু তো একদিন আসবেই, পরিস্থিতি যেটাই হোক। এবং আমরা কিন্তু দেখেছি, এবং আমরা মাঠে কিন্তু লক্ষ লক্ষ কর্মী কিন্তু এখন তৈরি,
হয়েছে, এবং আমি বিশ্বাস করি আগামী 2-3 মাসের মধ্যে এটা একটা ব্যাপক গণবিস্ফোরণ, গণজাগরণ দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। এবং সেই সাহসে ভর করেই সেই উনি বলেছেন যে দেশের জনগণের জন্য তিনি আসছেন, জনগণও নিশ্চয়ই সেটা রিপ্লাই দিবে। ঠিক 81 সালে সেই দিনটিতে 17ই মে তিনি যখন এসেছিলেন, আমি তখন ইন্টারমিডিয়েট কেবল পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়েছি, আমি উপস্থিত ছিলাম সেই মানিক বে এভিনিউতে। যেভাবে লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা করে নিয়ে এসেছিল, ঠিক আশা করি যে এইবারে তার থেকেও বেশি হবে, কেননা মানুষের মধ্যে ক্ষোভ, মানুষের দুঃখ বেদনা, এটা একটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। অতএব সেই ঝুঁকি থাকবে রাজনীতিতে। এখন তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের জন্য পালনীয়। আমরা তার জন্য আমাদেরকে জীবন দিলে হলে হবে। তো সেটা কিন্তু আওয়ামী লীগের কর্মীদের মধ্যে শুধু না, সাধারণ মানুষের মধ্যেও, খেটে খাওয়া মানুষের মধ্যেও আজকে সেই বোধটা, সেই অনুভূতিটা জাগ্রত হয়েছে। এটাই হচ্ছে আমাদের আসার জায়গাটা আর কি। তবে আম, বিপদ আছে, ঝুঁকি আছে, এটা সত্য। আচ্ছা কবির ভাই, ক্ষমতা তো চিরস্থায়ী না, ক্ষমতা আসবে ক্ষমতা যাবে। একটা সফল সরকার ছিল শেখ হাসিনা, যেভাবেই হোক, ষড়যন্ত্র হোক, কিছুটা নিজেদেরও তো দুর্বলতা ছিল নানা জায়গায়। আপনারা তো জানতেন, এবং আপনাদের মতো যারা, এবং শেখ হাসিনা সেই সকল মানুষগুলোকে একত্রিত করেছিলেন যারা আমি যেটা দেখেছি যে যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধে বিশ্বাসী, এবং আমি উপরের লেভেলের, আপনাদের লেভেলের কথা বলছি, যে যাদের অনেক বছরের কাজ করার অভিজ্ঞতা, যে প্রত্যেকের তার তার সেক্টরের জেম, মানে অনেক ওরকম গুরুত্বপূর্ণ মানুষগুলোকে কিন্তু শেখ হাসিনা একত্রিত করেছিলেন, বিভিন্ন কার্য বন্টন করে দিয়েছিলেন। বাট অ্যাট দ্য সেম টাইম ক্ষমতা তো ঠিক চিরস্থায়ী হয় না। আপনাদের কি এই সময়টার জন্য আপনাদেরকে কখনো মনে হয় নাই যখন ক্ষমতাটা আমাদের চলে যাবে তখনকার ব্যাকআপ প্ল্যান কি, এরকম কি মনে হয়েছিল কখনো? বিকজ আমার পরের প্রশ্নটা এটার উপর নির্ভর করছে, দেখেন, এটার পর। আমি আমি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই যে দেখেন, 2014-15-তে যে নির্বাচন হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তৎকালীন বিরোধী দলের নেতাকে রীতিমতো আহ্বান করেছিলেন গণভবনে আলোচনার জন্য, এবং 5টা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন, যে তাদের কাছে যে ঠিক আছে সর্বদলীয় সরকার গঠন হোক নির্বাচনকালীন। কিন্তু তারা কিন্তু সাড়া দেয় নাই, নির্বাচন বয়কট করে দেশব্যাপী ব্যাপক জ্বালাও পোড়াও ইত্যাদি করলেন। এবং নির্বাচনে আনার জন্য অনেক প্রচেষ্টা নেওয়া হয়েছে, যদিও হয়তো বা আমি বলবো যে আরো অনেক কিছু করণীয় ছিল, তারপরও চেষ্টা করা হয়েছে। কিন্তু এক হাতে তো তালি বাজে না। এখন তারা দেশকে অকার্যকর করে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে, যেটাকে বলে ঘোলা পানিতে মাছ শিকার, সেরকম একটা রাজনীতি কিন্তু বিরোধী দল সবসময় করে আসছে। আমরা তাদের কাছ থেকে সেই রকম সহযোগিতা পাই নাই। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি যেটা বললেন যে নির্বাচনের আমাদের এরকম একটা পরাজয় হতে পারে, বা সরকার পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এটা আমরা অনুমান করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ দেখেন, যখন 2001 সালে সরকার পরিবর্তন হয়, আওয়ামী লীগ নির্বাচনে হেরে যায়, আওয়ামী লীগ কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের নেত্রী উপস্থিত ছিলেন। কিন্তু তখন আমরা কিন্তু এটা আশা করি নাই, এটা ভাবি নাই যে সরকার পরিবর্তন হতে পারে। তিনি একটা পর্যায়ে হয়তো আলোচনার সূত্রপাত হতো, সেরকম পরিবেশ হচ্ছিল, কিন্তু যে সহিংস, যে ষড়যন্ত্রমূলক, দেখেন আপনি, তারা কি করলো, স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম তৈরি করেছে। আমি নিজে দেখেছি, পরে খোঁজ নিয়ে জেনেছি যে স্কুলের ইউনিফর্ম যারা তৈরি করে, যে সমস্ত দর্জিরা, তাদের কাছ থেকে 1000-2000 ইউনিফর্ম তৈরি করা হয়েছে। তারা ভুয়া আইডি কার্ড তৈরি করেছে, তারা ড্রোন ব্যবহার করছে, তারা স্নাইপার শুটার নিয়ে আসছে বিদেশ থেকে অস্ত্র, এবং লোক নিয়ে এসে গুলি করছে। অর্থাৎ এই যে ধ্বংসাত্মক রাজনীতি, এটা তো আওয়ামী লীগ কখনো করেনি। আওয়ামী লীগ অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। অর্থাৎ সরকার পরিবর্তন হতে পারে, সেটা আমরা ভেবেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন এবং দলের সভানেত্রী কিন্তু বলেছেন যে পরিবর্তন হলে কি হবে, আমি অপোজিশনে বসবো।
কিন্তু এইভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে, হত্যার প্রচেষ্টা করা হবে, তারপরে যে গুম খুন, এবং দেখেন এটা সবচেয়ে বড় প্রমাণ হলো যে এটা যে পরিকল্পিত এবং করতে দেওয়া। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, উনি মারা গেছেন কত বছর হলো, উনাকে টেনে নিয়ে আসা হচ্ছে, স্বাধীনতার যুদ্ধকে, সংগ্রামকে, শহীদের সংখ্যাকে বিতর্কিত করা হচ্ছে, সংবিধান পরিবর্তনকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। এগুলোর উপর আক্রমণ কেন? তার মানে বোঝা যায় যে এটা একটা সুদূর প্রসারী একটা দূরভিসন্ধি এবং পরিকল্পনা নিয়ে আবার দেশকে সেই উল্টো পথে নিয়ে সেই পাকিস্তানি ভাবধারা আরেকটি পাকিস্তান সৃষ্টি করার পরিকল্পনা। এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, এটা তো আমরা মেনে নিতে পারি না। ওই জায়গাটায় যে কিন্তু সংঘর্ষের সূত্রপাত এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বা শান্তিপূর্ণ যে রাজনৈতিক পরিবেশ তৈরি করা, সেগুলো অসম্ভব হয়ে পড়েছিল। এটা আমি একেবারে নির্দ্বিধায় বলবো। তারপরেও আমি মনে করি যে আমরা বুঝতে পেরেছিলাম, আমি ব্যক্তিগতভাবে সরকার পরিবর্তন, যেহেতু 35 বছর সিভিল সার্ভিসে, আমি প্রায় 9টা 10টা সরকারকে, এরশাদ সরকার থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ এবং বিএনপি সরকার, জামাত বিএনপি জোট সরকার, সব সরকারের সময় কাজ করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে বুঝতে পারছিলাম যে সরকার হয়তো পতন হতে পারে, পরিবর্তন হতে পারে, কিন্তু এই যে হিংস্রতা, এই যে আপনি দেখেন শিক্ষকদের গায়ে হাত তুলছে, জেলখানা ভেঙে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বের করে, তাদেরকে এখনো ধরা হয় নাই। এবং আজকে গতকালকে দেখলাম একটা খুব ভয়ানক কথা, যে ডিআইজি প্রিজন বলছেন যে 166 জন এই সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছে, তাদের কোনো নথিপত্র পাওয়া যাচ্ছে না, সব গায়েব করে দেওয়া হয়েছে। কি কি অবস্থা আপনি চিন্তা করে দেখেন। তো ফলে আমাদের মানে একতরফা যদি আমরা শান্তির বাণী আমরা শোনাতে থাকি, বলতে থাকি, কিন্তু অপোজিশন থেকে আমরা যদি এইরকম আচরণ পাই বা এরকম কাজ তারা করতে থাকে, তাহলে তো আসলে দেশের শান্তি প্রতিষ্ঠা সুদূর পরাহত হবে। এটা আমার মন্তব্য হচ্ছে এরকম এই বিষয়টা নিয়ে। আচ্ছা কবির ভাই, আমি একদম শেষের দিকে চলে আসছি, আর 2-3টা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। বাংলাদেশে যারা সাধারণ কর্মী আছে, সমর্থক আছে আওয়ামী লীগের যারা সরাসরি আওয়ামী লীগ করে না, কিন্তু বিশাল একটা বড় সমর্থক গোষ্ঠী আছে যারা ভোটটা আসলে আওয়ামী লীগকে দেয়, নৌকায় দেয়। তাদের ধারণা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আহ, বিশেষ কারণে, নিরাপত্তার কারণ, তাকে মেরে ফেলার হুমকি তো এটা তো সবাই পৃথিবী জানে। উনি বাইরে চলে গেছেন, উনার জীবন রক্ষার্থে উনাকে বাইরে পাঠানো হয়েছে, উনি গেছেন, সেটা ঠিক আছে। কিন্তু সাথে সাথে যে এই যে আওয়ামী লীগের নেতারা, বড় বড় নেতারা চলে গেলেন, তো আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থকদের ধারণা যে ওনারা যদি বাংলাদেশে থাকতেন, জেলখানায় চলে যেতেন, তাহলে হয়তো এত নিপীড়ন, এত অত্যাচার কর্মীদের উপর নেমে আসতো না, এটা বলা হয়। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, এটা অনেকাংশে সত্যি, এটা অনেকাংশে সত্যি। এবং আমি যে কথাটা বলছিলাম যে একটু আগে, যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দল হিসেবে তার যে গত শেষের দিকে 4-5 বছরে যে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং নিয়ম কানুনের অভাব, গঠনতন্ত্র অনুসরণ না করা, আদর্শের চর্চা না করা, এর কারণে যে ভিত্তিটা দুর্বল হয়ে পড়েছিল, এবং যে সমস্ত নেতৃত্ব সেই সময় যারা ছিল তাদের যে ব্যর্থতা এবং অযোগ্যতা, এবং সেই কারণেই তারা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। এবং নেত্রীর বিষয়টা তো আপনি যেমনটা বলেন সম্পূর্ণ ভিন্ন, কিন্তু সম্পূর্ণ আলাদা, তার সঙ্গে তো সবাইকে তুলনা করলে হবে না, কিন্তু বাকিদেরকে মাঠে অবস্থান করা প্রয়োজন ছিল। তবে একটা কথা হলো কি, যে ওই মুহূর্তটায় আসলে প্রাণ বাঁচানোর তাগিদটা, কারণ যেভাবে হত্যা করা হচ্ছিল সেটা আহ, আমার মনে হয় যে অনেকেই বাধ্য হয়েছিল সে সময় যেতে, হয়তো ইচ্ছা ভাই, ছিল না আমি অনেকেরই। তো বাইরে ছিলাম ভাই, আমি দেখছি কি তবে এটা ঠিক, বিভৎস। আপনি যেটা বলেছেন যে কর্মীদের এই মনোভাবটা ঠিক আছে, তাহলে ওরা হয়তো মনে অত্যাচার করে, নিপীড়নটা কম হতো। হ্যাঁ, এটা এটা সত্য। ওইটা ওরা মনে করে, বাট তখনকার সেই যে কয়েকটা দিনের চিত্র আমার ভয়ঙ্কর, মানে এটা একটা ভয়ঙ্কর অবস্থা। সেটাই বলে, সে কারণে কোনো উপায় ছিল না। হ্যাঁ, ওটা আত্মরক্ষার্থে আসলে যুদ্ধের মাঠে যেমন কিছুটা পশ্চাদপসরণ করতে হয় অনেক সময়, আবার এগিয়ে আসে। তো আমরা ইনশাল্লাহ ফিরবো, সবাই ফিরবে, সেরকম প্রস্তুতি চলছে। তারপর যা হবে, আমি তো মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে
ব্রিটিশ আমলে যেমনটা করতো, স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি। আমরা আওয়ামী লীগের কর্মীরা যারা আছে মাঠ পর্যায়ে, আমি এখন, কারণ আপনি জানেন যে আমি রিটায়ারমেন্টের পরে আমার 24 সালের 4 তারিখ 3 তারিখে আমার এলপিআর পিআরএল শেষ হয়, তারপরে আমি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। আমি একজন সাধারণ সদস্য এখন বর্তমানে, কিন্তু সাধারণ সদস্য হিসেবেই আমি বলবো যে আমাদের আমাদের আমরা তো দেশে ফিরবই, এবং কর্মীরাও প্রস্তুত হচ্ছে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো। আমরা গিয়ে বলবো যে আমাদেরকে জেলখানা নিয়ে যাও, দেখি কত জেলখানা তোমাদের আছে, কতগুলো জায়গা তোমাদের আছে, কতদিন তোমরা রাখতে পারো, কত মানুষকে তোমরা বন্দি করতে পারো, চেতনাকে, বঙ্গবন্ধু আদর্শকে কিভাবে তোমরা হত্যা করতে পারো, আমরা দেখতে চাই। এই দিন আর বেশি দেরি নয়। আমি বিশ্বাস করি যে ডিসেম্বরে নেত্রী যে ঘোষণা দিয়েছেন, সেই সময়টায় বা তার আগে পরে, সেটা কিছুটা তো রাজনীতির ব্যাপার, এটা তো একেবারে সুনির্দিষ্ট তারিখ বলা মুশকিল। তবে আমরা ফিরবো ইনশাল্লাহ, এবং জনগণের সমর্থন নিয়ে আমরা ফিরবো, সকলেই ফিরবে, নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই ফিরবে, এবং অবশ্যই আমাদের নেতৃত্ব ফিরবেনি। আমরা একদমই শেষের দিকে চলে আসছি। এবার আমি একটু আম, মানে এই 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 বিষয়গুলো আমি আপনার কাছে জানতে চাই, ছোট ছোট কিছু বিষয়। সেটা হচ্ছে যে আপনি আপনি তো এখন তো আপনি রিটায়ার করেছেন, আপনি আওয়ামী লীগ করছেন, রাজনীতি করছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি এই যে দীর্ঘ পরিক্রমায়, আপনি নিজেও বলেছেন সময় অসময়ে আপনি শেখ হাসিনার সাথে কথা বলতে পেরেছেন, এই যে অনেক সময় হয় না যে আপনার মনে হলো যে এই কাজটা ঠিক হচ্ছে না, বা এটা এরকম ভাবে হলে ভালো হয়? আপনারা কি আপনাদের নেতার সাথে বা শেখ হাসিনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরেছেন? কিন্তু একটা ধারণা আছে উনি যেটা বলে সেটাই করতে হয়, অন্য কোনো কথা শোনেন না। ব্যাপারটা আপনি কেমন করে দেখতেন? দেখেন, আসলে আমার অবস্থান থেকে এটা পরিষ্কার করে বলা মুশকিল স্পষ্ট করে, তবে আমি এটুকু বলবো যেটা হয়েছিল, যেটা আমি লক্ষ্য করেছিলাম শেষের দিকে, 2-3 জন আহ, ব্যবসায়ী এবং তাদের নেতৃত্বে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল। একইভাবে সামরিক, বেসামরিক আমলা এবং পুলিশ আমলাদের মধ্যেও অযোগ্য, অদক্ষ এবং দুর্নীতিবাজ বেশ কিছু ব্যক্তির কিছু সিন্ডিকেট গড়ে উঠেছিল। তারা কিন্তু নেত্রীকে, ঠিক বঙ্গবন্ধুকে যেভাবে করা হয়েছিল, অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছিল, এবং তিনি এগুলো বুঝতেন, এবং তিনি অনেক পদক্ষেপও নিয়েছেন, অনেক প্রচেষ্টা করেছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো জানেন যে আওয়ামী লীগের রাজনীতি অনেক পুরোনো দল, 77 বছরের পুরোনো দল, এবং অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিল শেষের দিকে। একদিকে দেশের মানুষের, এই 175 মিলিয়ন মানুষের জন্য উনি দেখেছেন যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘরবাড়িও তৈরি করে দিয়েছিলেন। উনি কিন্তু অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, ঘরে ঘরে বিদ্যুৎ, প্রায় 28,000 মেডিকেল সেন্টার করা হয়েছে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে, স্বাস্থ্যসেবা, যে বেসিক। উনার নজরটা ছিল গরিব দুঃখী মানুষের প্রতি, নাগরিকদের প্রতি। আসলে দলের দিকে তিনি তেমনটা সময় দিতে পারেন নাই। আর ওই যে সিন্ডিকেট গুলো, এটা হয়, এটা এটা আসলে যখন একটা দল দীর্ঘদিন একটানা সরকার পরিচালনা করতে থাকে, আমি ক্ষমতা শব্দটা এড়িয়ে যাচ্ছি, আমি এটা ব্যবহার করতে পছন্দ করি না। তো ক্ষমতায় থাকে বা ক্ষমতায় ছিল, এটা শব্দটা এড়িয়ে যাচ্ছি, যে সরকার পরিচালনার যখন করতে থাকে দীর্ঘদিন একটানা, তখন এই জিনিসগুলো তৈরি হয়। এবং সেটা যেটা হয়, যেটা ধরেন চায়নাতে যেটা ওরা করে, ওদের মধ্যে একটা মেকানিজম আছে যে ওরা দলের মাঝে মাঝে দেখবেন 5 বছর অন্তর অন্তর একটা শুদ্ধি অভিযান চালায়। দলের মধ্যে একটা মেকানিজম থাকে যে যারা এগুলোর বিপক্ষে, এই ধরনের সিন্ডিকেশন বা এই ধরনের চক্র করে উঠতে না পারে, জনবিচ্ছিন্ন হয়ে দল না পড়ে তাদের জন্য। এবং আরো একটা কথা না বললেই না, আমি স্পষ্ট করেই বলবো, যে অনুপ্রবেশকারী জামাত এবং বিএনপি, আপনারা দেখছেন তো, গুপ্ত শব্দটা তো এখন একেবারেই ওপেন হয়ে গেছে, আর গুপ্ত নাই, এটা প্রকাশিত। এই যে অনুপ্রবেশকারী এবং আমাদের দলের লোকরা যাদেরকে অনুপ্রবেশ করালো, এদেরকে নিয়ে আসলো নিজের নিজের স্বার্থে, সেই জায়গাগুলোকে আমাদেরকে ভবিষ্যতে অ্যাড্রেস করতে হবে। এবং তা নাহলে পরে কিন্তু আমরা সেই কানাগুলির মধ্যেই ঘুরতে থাকবো। আর এই এখন মাঠ পর্যায়ে আমাদের দলীয় সভানেত্রীর পরিষ্কার নির্দেশনা, এবং সেটাই এখন ঘটছে, যে মাঠ পর্যায়ে যে সমস্ত সাহসী তরুণ তরুণীরা এবং আওয়ামী লীগের কর্মীরা মাঠ পর্যায়ে সমস্ত বিপদকে উপেক্ষা করে কাজ করছেন, রাজনীতি শুরু করেছেন, কাজ মাঠে নামছেন,
তারাই আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, এবং এই এই তখন আমাদের এই যে কানাগলি বা যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। অতএব এই সিন্ডিকেট, ব্যবসায়ী এবং আমলাদের অসাধু সিন্ডিকেট, রাজনীতিবিদরাও তার মধ্যে আছেন অনেকে, এবং সেই সঙ্গে যে বিরোধী দলের, বা বলবো যে বিরোধী দল বলা ঠিক না, যে একেবারে দেশ বিরোধী একটা শক্তির, যে বিদেশের সঙ্গে আতাত করে পাকিস্তান, আইএসআই, ডিপ স্টেটের কথা আপনি বলেছেন, আরো আরো অনেকের করে একেবারে দেশ বিরোধী, শুধু ক্ষমতার লোভে, শুধু একটা অন্ধত্বের কারণে তারা কিন্তু দেশের বিপক্ষে যে যে কাজটা করেছে, সেই কারণেই আমার মনে হয় যে সমস্ত দেশের উপরে এই বিপর্যয়টা নেমে এসেছে। তো এটার জন্য আমরা ইনশাল্লাহ আওয়ামী লীগই আবার নেতৃত্ব দিবে, এবং আমি বিশ্বাস করি, এটা আমার বলতেই হবে, যে আমি বিশ্বাস করি যে জাতির পিতা কন্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জীবনের সমস্ত কিছুকে উজাড় করে তিনি যে সাহসিকতা, যে দূরদর্শিতা এবং যে আত্মত্যাগ তিনি দেখিয়েছেন, হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে। তাকে হত্যার জন্য একেবারেই প্রচেষ্টা, আপনি জানেন যে শেষ মুহূর্তে তিনি যদি ওই দেশ ত্যাগ না করতেন তাহলে তাকে কি করা হতো, এটা এখন প্রকাশিত হয়ে পড়ছে। এরা সবাই বলছে, যারা এই সমস্ত ষড়যন্ত্রকারী, তারা নিজেরাই বাহবা নেওয়ার জন্য বলে এখন জিনিসটা আরো প্রকাশ হয়ে পড়ছে। তো এটা তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমি মনে করি যে সুস্থ রেখেছেন, যে তার মনোবলও আপনি দেখেছেন যে যথেষ্ট উচ্চ মনোবল রয়েছে। আমি বিশ্বাস করি যে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আর তাকে রেখেছেন, এবং তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো। এটা হচ্ছে আমার মানে প্রত্যাশা এবং মতামত। অনেক ধন্যবাদ কবির ভাই। আবারও আমরা আপনার সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলে দৃষ্টিকোণ একাত্তরের ধন্যবাদ আপনাকে। পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই সবকিছু ভালো হবে এতটুকুনিতে আশা করতে পারি। আপনি যদি আর কিছু বলতে চান কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, খুব ছোট করে। না, শুধু এটাই যে আসলে রাজনীতি করতে গেলে তো আহ, ধরেন আমাদের নেত্রী কিংবা আওয়ামী লীগ, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্যে গাণিতিক নিয়মেই তো কিছু ভুল থাকতেই পারে, থাকে। কিন্তু আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের জন্য কাজ করেছি, অতীত ইতিহাস তাই বলে, এবং আজকে বাংলাদেশের মানুষও সেটা উপলব্ধি করতে পারছে। আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির হাত থেকে দেশকে মুক্ত করে আবার সেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসবো, এই প্রত্যাশা এবং এই আহ্বান, এই ডাক সবাইকে দিয়ে যায় আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। শুধু ধন্যবাদ। দর্শক, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আমাদের অতিথিকে আপনাদের প্রশ্ন এবং পৌঁছে দিব, এবং নিশ্চয়ই তিনি উত্তর দিবেন। আবারও কথা হবে। ভালো থাকবেন এবং আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।